এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মানস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বর্তমানে মানে 2026 সালে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন রাসায়নিক সার, ফ্যাক্টরি রাসায়নিক সার না ইম্পোর্টেড রাসায়নিক সার, কোন রাসায়নিক সারটা দিয়ে আমরা জমিতে চাষ করি। চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। দেখুন, এখন সবাইকার মনে একটা প্রশ্ন এসেছে কি যে ইম্পোর্টেড সার মানেই খারাপ বা কাজ হবে না, তাহলে আমরা কোন রাসায়নিক সারটা কোন ফসলের জন্য ব্যবহার করব। দেখুন, যখনই আমরা মার্কেটে কোনো রাসায়নিক সার কিনতে যাচ্ছি দেখছি কি দোকানদার আপনাকে প্রথমেই ইম্পোর্টেড সারটা রেফার করছে। বেশিরভাগ দোকানে কিন্তু এটা ঘটছে বেশিরভাগ কাস্টমারের সাথে। তাহলে আমরা বর্তমানে কোন রাসায়নিক সারটা দিয়ে ভালো কাজ পাবো সেটা আমাদের আগে জানা দরকার। ইম্পোর্টেড সার মানেই যে সবসময় খারাপ হবে বা সবসময় ভালো হবে এরকম কিন্তু কোনো কথা নেই। দেখুন, প্রত্যেকটা রাসায়নিক সার সেটা ফ্যাক্টরি হোক বা ইম্পোর্টেড হোক, যখন মার্কেটে আসে তার আগে এফসিও দ্বারা পরীক্ষিত হয় যে রাসায়নিক সারটার সমস্ত পার্সেন্টেজ 10-26-এ 10-26-26, 14-35-এ 14-35 সমস্ত পার্সেন্টেজের হিসাব ঠিক আছে না নেই। যদি কোনো পার্সেন্টেজ কম থাকে সেটা কিন্তু কোম্পানিকে সঙ্গে সঙ্গে সেটা ব্যান্ড করতে হবে বা সেই প্রোডাক্টটা মার্কেটে আনাই যাবে না। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টই মানে ফ্যাক্টরির হোক আর ইম্পোর্টেড হোক সেগুলো পরীক্ষিত হওয়ার পরে বাজারে আসে। এরপরে লেভেলে যেখানে গুদামজাত বা যে এলাকায় বিক্রি হয় সেখান থেকেও কিন্তু মাঝে মধ্যে এগুলো পরীক্ষা হয় বছরে 2 থেকে 5 বার পর্যন্ত। ফ্যাক্টরির রাসায়নিক সার ও ইম্পোর্টেড রাসায়নিক সারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। গুণগত বা কার্যগত বা আকারগত সব রকম পার্থক্য থাকার জন্য আমাদের মনে কিন্তু নানা রকমের প্রশ্ন আসে। দুটো সারের কি কাজ তাহলে আলাদা? দেখুন, দুটো সারের কাজ তাহলে আলাদা হয় বাই কেন? যেটা দেশীয় সার মানে যেটা আমাদের দেশে তৈরি হচ্ছে ফ্যাক্টরি থেকে, তার গুণগত মান আর ইম্পোর্টেড সারের গুণগত মান কিন্তু 19-20, বিশাল কিছু তফাৎ নেই, কাজ কিন্তু একই রকম। তাও কিন্তু আমরা কাজটা পাই আলাদা রকম। যদি বলেন কেন, দেখবেন ইম্পোর্টেড সার কাজ করতে অনেকটা বেশি সময় নেয়, যে কারণে কি আমরা ব্যবহার করার পরে বলি যে ইম্পোর্টেড সারের কাজ নেই। কারণ ব্যবহার করেছি আমরা 7 দিন পরে যেও দেখছি জমিতে কোনো রেজাল্ট আসছে না। কেন? কারণ ইম্পোর্টেড সার সবসময় কি বলুন তো উচ্চ ঘনত্ব এবং হাই কোটিং, মানে যাতে একটা ইম্পোর্টেড সার সবসময় অন্য দেশ থেকে আমাদের যাতায়াতের সময় যাতে না তার মালটা গলে যায় বা জমাট বেঁধে যায়, দীর্ঘদিন সময় লাগতে পারে। সমুদ্রের মারফতে আসে, 10 দিন 20 দিন এত সময় লাগে, যে কারণে আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা চলেই আসে যে ইম্পোর্টেড সারের কাজটা কম। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা, যেহেতু উচ্চ ঘনত্ব বা হাই কোটিং এর জন্য দানাটা গলতে দেরি হচ্ছে। আর ফ্যাক্টরি সারের ক্ষেত্রে কি বলুন তো, ফ্যাক্টরি সারটা কি হয়, এটা আমাদের দেশে তৈরি, আমাদের এলাকার মাটি কেমন, আমাদের এলাকার জলবায়ু কেমন, কোন এলাকায় কোন সারটার ভালো কাজ, সেটা কোম্পানি সবসময় কিন্তু বিবেচনা করে রাসায়নিক সারটা মার্কেটে ছাড়ে। যে কারণে দেখবেন আমাদের দেশীয় সারগুলো ব্যবহার করলে কি হয়, কাজটা কিন্তু আমরা ইম্পোর্টেড সার থেকে অনেকটা ভালো পাই। কারণ দেখুন, নিজের এলাকার জিনিস আর বাইরের জিনিস দুটো কিন্তু কোনো সময় এক হবে না। আর বিদেশের সার তারা সবসময় কি করে বলুন তো, তারা কিন্তু সেই চিন্তা ভাবনা কোনো সময় করে রাসায়নিক সারটা বের করেনি। দেখবেন ফ্যাক্টরির সার খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য কি হয়, আমরা জমিতে ব্যবহার করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কাজ হয়। আর ইম্পোর্টেড সার কিন্তু তাড়াতাড়ি গলে না, স্লো রিলিজ, মানে আপনার ধীরে ধীরে গলতে থাকে, ধীরে ধীরে রাসায়নিক সারটা জমি থেকে রিলিজ করে, যে কারণে আমরা কি কাজটা পেতে আমাদের দেরি হয়। এটাই সমস্যা। এছাড়া কিন্তু অনেকের যে মনে ভুল ধারণা যে আমাদের ইম্পোর্টেড সার মানে খারাপ বা কাজ হচ্ছে না কেন, এরকম কোনো প্রশ্ন নেই। গুণগত মান একই, জাস্ট কাজটা হয় ধীরে ধীরে। এরপরে কি বলুন তো, আমরা রাসায়নিক সারটা ব্যবহার করতে হবে ফসল হিসাবে, মানে ফসল হিসাবে যদি আমরা রাসায়নিক সারটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা কাজটা মনের মতো পাবো। দেখুন, আমরা জমিতে নানা রকম ফসলেরই চাষ করি। দেখবেন কিছু কিছু ফসল আছে, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, বা কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর, এরকম ধরনের ফসল আছে। যে সকল ফসল খুব তাড়াতাড়ি, ধান, আলু, শাকসবজি, যেগুলো 1 মাস, 2 মাস, 5 মাসের মধ্যে ফসল ফলে, সেই সব সবজির ক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় সার মানে ফ্যাক্টরি রাসায়নিক সারটা ব্যবহার করা বেস্ট। কারণ কেন বলুন দিন, কারণ এদের রিলিজটা খুব কুইক হয়। রাসায়নিক সারটা আজকে ব্যবহার করবেন, কালকে গলে যাবে, পরশু থেকে কাজ হওয়া শুরু হয়ে যাবে। আর ইম্পোর্টেড সারের ক্ষেত্রে কি হাই কোটিং প্লাস আপনার কি বলুন তো, যেহেতু উচ্চ ঘনত্ব দেওয়া আছে, সেই রাসায়নিক সার গলতে কিন্তু অনেকটাই দেরি হয়, তাতে কাজ পেতে আপনার কি দীর্ঘদিন সময় লাগতে পারে। যে সকল ফসল 6 মাসের উপরে, মানে আপনার কি কেউ ড্রাগন ফলের চাষ করেছেন, কেউ আম বাগান করেছেন, কেউ লিচু বাগান করেছেন, বা আপনি কেউ চা বাগান করেছেন, যেখানে কি গাছটার ফল দিবে 6 মাসের পর, 6 মাস থেকে 2 বছর পর্যন্ত গাছ বা লেবু গাছ, পেয়ারা গাছ ফল দেবে দীর্ঘদিন, সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু ইম্পোর্টেড সারটা কিন্তু আমি রেফার করবো। ওটা কিন্তু ব্যবহার করলে কাজটা আপনি অনেক বেশি পাবেন, কারণ ওরা দিন দিন রাসায়নিক সার দেওয়া সম্ভবও নয় সেই সব জমিতে।
আস্তে আস্তে রাসায়নিক সারটা যেহেতু গাছ খাবে, তাহলে আপনার ইম্পোর্টেড সারটা ব্যবহার করাই ভালো। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় ঢোকাতে হবে যে ইম্পোর্টেড সার আর রাসায়নিক সারের মধ্যে কাজের তফাৎটা হয় কেন। এরপর অনেকের দেখবেন মনে আসে যে দাদা তাহলে আমাদের ইম্পোর্টেড সার আমরা ধানের জমিতে ব্যবহার করেছি, জমিতে ভেসে যাচ্ছে, তাহলে আমি কি কাজ পাবো না? যেহেতু হাই কোটিং দেওয়া থাকে, যে কারণে হাই কোটিং দেওয়ার জন্য কি হয়, জল শোষণ করতে তার সময় লেগে যায়, যে কারণে রাসায়নিক সারটা অনেক সময় ভেসে যায়। আর ভেসে গেলে তখনই আপনাদের মনে একটা প্রশ্ন চলে আসবে যে দাদা রাসায়নিক সারটা 2 নম্বরই। দেখুন এফসিও সবসময় পরীক্ষা করে, বা যে বন্দরে মালটা নেমেছে সেখানেও পরীক্ষা করার পরে মার্কেটে ছাড়ে। একবার পরীক্ষা করে না, 5 থেকে 6 বার পরীক্ষা হয়। মালের গুণগত মান সবসময় নির্ভর করে তার কোম্পানির উপরে। আপনি একটা ইম্পোর্টেড সার কিনছেন যে কোনো কোম্পানির, একটা ফ্যাক্টরির সার কিনছেন যে কোনো কোম্পানির, আপনার কাজ কিন্তু একই রকম হবে। আপনি যখন কোনো ব্র্যান্ডেড কোম্পানির ইম্পোর্টেড সার কিনবেন, পরশের 10-26 কিনছেন, আপনি গোমরের 10-26 কিনছেন, নবরত্নের 10-26 কিনছেন, ফ্যাক্টরি হোক বা ইম্পোর্টেড হোক, কাজ কিন্তু 19-20, আপনি কিন্তু কাজের তফাৎ পাবেন না। কিন্তু সবসময় লক্ষ্য করবেন যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা কোম্পানিটাই। অনেক চাষি বা অনেক মানুষই এমন আছেন দেখবেন মার্কেটে গেলে তারা ইম্পোর্টেড সারটা কিন্তু চট করে কিনতে চান। তারা ইম্পোর্টেড সার মানে ভাবেই যে কাজ কম হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে আপনি যতই না কিনুন, কিছু কিছু রাসায়নিক সার আছে যেগুলো আপনাকে ইম্পোর্টেড কিনতে হবে। তাহলে তখন কেন কিনেন? আমাদের দেশে ডিএপি, ফসফেট বা ফসফরাস টাইপের যেসব রাসায়নিক, ইউরিয়া, এগুলো কিন্তু আমাদের স্বচ্ছভাবে তৈরি হয়। কিন্তু পটাশ, এমওপি পটাশ, মিউরেট অফ পটাশ, এটা কিন্তু আমাদের দেশ কোনোদিনই তৈরি করে। যেসব জটিল সারগুলো হয় আমাদের দেশ কোনোদিনই তৈরি করে। তাহলে আপনি পটাশ কোথা থেকে নিচ্ছেন? আপনাকে ইম্পোর্টেড কিনতে হচ্ছে। আপনি তো ব্যবহার করছেন, কাজ পাচ্ছেন, আপনি না কিনলেও কোম্পানি কিনছে, সেগুলো দিয়ে 10-26 বা অন্য কোনো ফার্টিলাইজার তৈরি করছে। তাহলে ইম্পোর্টেড সার আপনাকে যে কোনো সময়ই ব্যবহার করতে হচ্ছে। শুধুমাত্র কি বলুন তো, কোম্পানি অনুযায়ী প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজ আপনি 100%ই পাবেন। একটা প্রশ্ন এসেছে, সেটা কি যে দাদা তাহলে ইম্পোর্টেড সারের দামটা ফ্যাক্টরি সারের দামের থেকে অনেকটা কম কেন? দেখবেন 10-26 যদি 2000 টাকায় বিক্রি হয় ফ্যাক্টরি, সেখানে ইম্পোর্টেড 1800-1900 টাকায় বিক্রি হচ্ছে। এই যে 200-100 টাকার ডিফারেন্সটা কি জন্য হয় বলুন তো? যেহেতু ইম্পোর্টেড সারটা আসছে বাইরের থেকে, যে কারণে কি সেই মালটা আসার পর এখানে প্যাকেটিং হয়ে আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে। সেটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস যখন আলাদাভাবে কিনে আনতে হয় বাইরে থেকে, তার যে চার্জ লাগে, তারপরে আবার তৈরি করার পর আবার মার্কেটে ছাড়লে একটা খরচ বেড়েই যায়। কিন্তু যেহেতু মালটা তৈরি হয়ে বিদেশ থেকে আসছে, যে কারণে এর সমস্ত রকম দিক থেকে দেখতে গেলে নানা রকম লেবার বা মেশিনের খরচটা অনেকটা কিন্তু সেভিংস হয়ে যায়। যে কারণে ইম্পোর্টেড সারগুলোর দামটা কিন্তু মার্কেটে কিন্তু অনেকটাই কম। যে কোনো জিনিস আপনি যখন রেডিমেড কিনবেন তার দাম সবসময় আপনি কমেই পাবেন, যখন বাড়িতে বানাবেন দেখবেন খরচটা হয়তো অনেক সময় বেশিই পড়ে যায়। আর একটা জিনিস কি, যারা ইম্পোর্টেড সার কিনতে অসুবিধা হচ্ছে, যাদের মনে হচ্ছে প্রশ্ন বানছে যে খারাপ ভালো, দেখুন অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনেকেই তো জিনিসপত্র কেনেন। তা অ্যামাজন বা ফ্লিপকার্টের নিজস্ব কোনো দোকান নেই, তারা মালটার মাধ্যম মাত্র। ওই আপনারা উবার বা যেসব গাড়ি চালানোর যে কিছু কিছু অ্যাপ আছে দেখবেন, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই, ওলা উবার, সেখান থেকে কিন্তু আপনি গাড়ি বুক করতে পারছেন, সেটা মাধ্যম। সেরকম ইম্পোর্টেড সারগুলো সেই কোনো না কোনো কোম্পানির হাত ধরে এসে এখানে প্যাকিং হয়ে মালটা বিক্রি হচ্ছে। যার কোনো মেশিন নেই, যে যার কোনো তৈরি করার ক্ষমতা নেই, সেও কিন্তু এই মালটা কিনে মার্কেটে বিক্রি করতে পারবে। যদি আপনার টাকা থাকে আপনিও লাইসেন্স করে বিক্রি করতে পারবেন। আপনাকে জায়গা কিনে মেশিন কিনে যে অতিরিক্ত মেশিন লাগবে তাও প্রয়োজন নেই, জাস্ট প্যাকেটিং করে আপনি কিন্তু মালটা মার্কেটে ছাড়তে পারবেন। অল্প মেয়াদি চাষ করেছেন, 2 মাস 3 মাস 5 মাসের ফসল, যারা ইম্পোর্টেড সার ব্যবহার করে কাজ পাচ্ছেন না, তারা একটা জিনিস চেক করবেন সবসময়, মাটির গুণগত মান। বা রাসায়নিক সারটা যখন অ্যাপ্লাই করছেন জমিতে সবসময় জৈব সার বা খোল বা গোবর সার দেওয়ার চেষ্টা করবেন, বা রাসায়নিক সারের সাথে খোল বা যে কোনো অনুখাদ্য দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি কাজটা 100% পাবেন। অনেক সময় আমরা শুধু রাসায়নিক সার জমিতে ছড়িয়ে দিই, যে কারণে কাজটা কিন্তু আমরা মনের মতন পাই না। যেহেতু জৈব সার বা অনুখাদ্যের অভাব থাকলে রাসায়নিক সার একা একা কাজ করতে দেরি হয়। আর যখন আপনি জৈব সার বা অনুখাদ্য মেশাবেন, তখন কিন্তু আপনার এই রাসায়নিক সারটা গলতেও তাড়াতাড়ি গলবে স্বল্প মেয়াদি ফসলের ক্ষেত্রে, আর কাজটাও আপনি ভালো পাবেন। চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। এছাড়া আমরা নানা রকম ফসলের উপরে ভিডিওর আপডেট দিই, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বোতামটি আছে ওটা টিপে